সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হচ্ছে দেশি বিদেশি নানান চাপের মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব দ্রুতই নির্বাচন দিতে যাচ্ছে। আর সেই নির্বাচনে যে কাঙ্ক্ষিত ফলাফল বিশ্ববাসী এবং দেশের সকল ইলেকট্রনিক মিডিয়াগুলো বুঝতে পারতেছে, সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। 5ই আগস্টের পর 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর প্রায় 4 মাস, মানে 3.5 মাসের উপরে সময়ে বাংলাদেশে যে বিশৃঙ্খলা, যে নৈরাজ্য, যে আতঙ্ক, যে রণক্ষেত্র হয়েছে, পৃথিবীর ইতিহাসে বিরল। কোনো একটা স্বাধীন রাষ্ট্রে এরকমের রণক্ষেত্র, এরকমের দুর্বৃত্তায়ন, এরকমের গণহত্যা, গণহারে মব জাস্টিস, মব কিলিং কোথাও শুনিনি। বাংলাদেশে আমি এই 45 থেকে 50 বছরে কখনো স্বপ্নেও ভাবিনি এরকমের হবে। বাংলার সিনেমায় একটা ডায়লগ দিয়েছিল ডিপজল, ছান্ডে মান্ডে কলস কইরা দে। সেই সানডে মানডে কলস কইরা দে সেই ইতিহাস গড়েছে বাংলাদেশে। সেই শনিবার লুটপাট নৈরাজ্য, রবিবার লুটপাট নৈরাজ্য, এই সানডে মানডে ক্লোজ করে দিয়েছে এই বাংলাদেশে। কখনো ভাবতেও পারিনি, স্বপ্নেও ভাবিনি যে দেশে এরকম রণক্ষেত্র হবে, শিক্ষা অঙ্গন ধ্বংস হয়ে যাবে। যাই হোক, বিষয়টা হচ্ছে, আপনারা দেখেছেন 5ই আগস্ট যে রবিবার গণভবনটা যেভাবে লুটপাট করেছে, ঠিক সেভাবে হই হুল্লাস করে এই মোল্লা কলেজের সব কিছু লুটপাট করে নিয়েছে। বারটাও ছিল সেই রবিবার। দেশের যে মানে একটা দুরবস্থা, একটা ক্লান্তি লগ্ন, এটা পৃথিবীর কেউ, বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কেউ ভাবতেও পারেনি বাংলাদেশে এরকম পরিস্থিতি হয়ে যাবে। দেশের প্রতিটা সেক্টরে অর্থ কেলেঙ্কারি। মাত্র 4 মাসে 54,000 কোটি টাকা লুটপাট হয়েছে। আমরা পদ্মা সেতু করেছি মাত্র 30,000 কোটি টাকায়, আর 3.5 মাসে শেয়ার বাজার থেকে লুট হয়েছে 54,000 কোটি টাকা। অর্থাৎ 2টা পদ্মা সেতু করতে পারতাম। এটা মাত্র 3.5 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে, যে তাদের ঐক্য পরিষদের যে মুখপাত্র চিন্ময় প্রভু, এই স্বামী চিন্ময় প্রভুকে যে মামলায় অ্যারেস্ট করা হয়েছে, কিছু কিছু বিষয় আছে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশ রক্ষার্থে সব কাজ হুমিজিক্যালি করা উচিত নয়। এই দেশটাকে বিভাজন করার জন্য, দেশে নৈরাজ্য করার জন্যই মূলত এই উগ্রপন্থী, উগ্রভাব, উগ্র মনোভাব নিয়ে, প্রতিহিংসা প্রতিশোধ নিয়ে আগাচ্ছে। এই চিন্ময়কে গ্রেপ্তার করে পরদিন সকালে 12টার দিকে যখন কোর্টে নিয়ে যায়, এরপর শুনানি না হয় পরবর্তী দিন ধার্য করে, তখন তার শুভাকাঙ্ক্ষীরা সেখানে ঘেরাও করে মুক্তি চায়, মুক্তি দাবি করছে। কিন্তু সেখানে উগ্রপন্থীদের যাওয়ার কি উচিত? তাদের 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 কি ওখানে যাওয়ার কোনো রাইট আছে? ওই মৌলবাদরা, উগ্রপন্থীরা, যেখানে তিনি হলো আসামি, তিনি জেলে যাচ্ছে,
তার বিচার করবে বিচারক। সেখানে উগ্রপন্থীরা, মৌলবাদীরা, জঙ্গিরা সেখানে যাবে কেন? আপনারা যেটাই দেশকে বুঝাতে চান না কেন, আপনারা যা কিছুই বুঝাতে চান না কেন, বিশ্ববাসী এবং মিডিয়া কিন্তু সব বুঝে যায়। সেখানে এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করা হয়েছে, আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন ৩-৪ জন লোক। সেখানে আমরা ভিডিও ফুটেজ নিয়ে যৌথ বাহিনী আমরা কাজ করব। সেখানে যৌথ বাহিনীরা গণহারে গ্রেপ্তার। এই যে একটা লোককে গ্রেপ্তার করা হলো, এই লোকটার আজকের কাজ, যে কদিন তিনি থানায় থাকবে সে কয়দিনের কাজ, তার পরিবারের সমস্যা, নানান যে সমস্যা বিশৃঙ্খলা করতেছে, এটা ভালো লক্ষণ নয়। আপনারা যে যাই বলেন না কেন, মানুষ এখন আর বোকা নয়, মিডিয়া এখন আছে। আমি যদি শনাক্ত করতে পারি যে ওকে, এই আলিফকে কে হত্যা করেছে, সেটা মিডিয়ায় আমি দেখতে পারতেছি, আমি বুঝতে পারতেছি কয়জন আছিল প্রত্যক্ষ। কিন্তু 3 বাহিনীর সংস্থা যারা যৌথ বাহিনী, তারা, তাদের কাছে ভিডিও নেই। তারা কেন একজন নিরীহ লোককে ধরে এনে এরপর বলা হয়েছে যে জড়িত যদি থাকে তাহলে তাদেরকে জেলে দেব, আর জড়িত না থাকলে ছেড়ে দেব? এটা কোন দেশে বসবাস করতেছি? কোন জায়গায় বসবাস করতেছি? একজন অপরাধী, তার নামে মামলা হয়েছে, তিনি জেলে যাবে, সেজন্য উগ্রপন্থীরা, জঙ্গিবাদীরা ওখানে গিয়ে বিশৃঙ্খলা কেন করবে? হ্যাঁ, তাদের শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদের দাবি দেওয়া থাকতে পারে, তারা পুলিশের সাথে বসবে, তারা বাহিনীর সাথে বসবে, তারা অপরাধ করলে তারা পুলিশ অ্যারেস্ট করবে। ওরা কারা? ওরাই এই দেশের শত্রু, ওরাই এই দেশের মূল শত্রু। আর আমি বলবো, সেনাবাহিনী সহ যৌথ বাহিনীদেরকে বলবো, ভুলে যেন না, এদেশে সকল অপরাধের কিন্তু বিচারে বাংলার মাটিতে হয়। আপনি আজকে জঙ্গিবাদীদেরকে উস্কাইয়ে দিবেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, টুডে টুমোরো সময়ের ব্যবধানে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তখন আপনি কোথায় থাকবেন? আজকে সেনাবাহিনীর জিয়াউল হক যেমন বিচার হইতেছে, তেমনি আপনি অপরাধ করলে আপনার কি ছাড় পাবেন? সুতরাং বুঝে শুনে কাজ করাই উত্তম। আমি যৌথ বাহিনী যাকে অ্যারেস্ট করছে, যাকে হত্যা করছে, তার সাথে যারা প্রত্যক্ষ জড়িত, ভিডিওতে দেখব, দেখে এরপরে আমি ধরব। আমি কেন গণহারে ধরতে যাব? কেন বিশৃঙ্খলা সৃষ্টি করব? কেন দেশে রণক্ষেত্র তৈরি করব? এটা মোটেই কাম্য নয়। যাই হোক, যে নির্বাচনের বিষয়টা, বিশ্বের সকল মিডিয়া, সকল ইলেকট্রনিক মিডিয়া বলেন, ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, টুইটার বলেন, টেলিগ্রাম বলেন, সকল মিডিয়ায় জরিপ করে দেখেছে এখন নির্বাচন হলে বিনা দ্বিধায় আপনি রাজাকারের উত্তরসূরিকে প্রধান নির্বাচন কমিশনার বানাইছেন, সেখানে আপনি বিতর্ক করতে পারবেন। একমাত্র রায় উল্টোইয়ে দেওয়া ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই শেখ হাসিনাকে পরাজিত করতে পারবে। আগামী যে কোনো মুহূর্তে যদি আপনি নির্বাচন দেন আর জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে আওয়ামী লীগ এককভাবে ক্ষমতায় যাবে। সেখানে আপনি রাজাকারি করেন আর জঙ্গিবাদী করেন আর উগ্রবাদী করেন আর যাই করেন না কেন, নির্বাচনের ফলাফল উল্টে দিয়েও সেটাকে দাবিয়ে রাখতে পারবেন না। সুতরাং নির্বাচন যত তাড়াতাড়ি দিবেন, তত এই বিপ্লবী সন্তানদের, এই বিজয়ী সন্তানদের খুব করুণ পরিণত হবে, ভয়াবহ হবে। সুতরাং এই বিজয়ী বিপ্লবী সন্তানদেরকে বলবো, কে নির্বাচন চাইলো, কে নির্বাচন চাইলো না, কে ক্ষমতায় যেতে চাবে,
কে ক্ষমতা যাইতে চাইবে আর কে চাইবে না সেটা দেখার বিষয় না। তোমাদের কাছে জাতির প্রত্যাশা, এই বাঙালি জাতির প্রত্যাশা, তোমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করো আর কোনো অপরাধ চক্রকে আশ্রয় দিও না। দেশের জনগণকে আতঙ্ক মুক্ত করে তোমরা 28 সাল 29 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল গঠন করে, জনগণের কল্যাণকামী দল গঠন করে, এরপরে তোমরা তোমাদের ভিত মজবুত করে এরপরে নির্বাচন যদি দিতে পারো তাহলে হয়তো বা তোমাদের রক্ষা হতে পারে। আর নচেত আমি তোমাদের ভবিষ্যৎ জীবন খুবই ভয়াবহ দেখছি। আল্লাহ তোমাদেরকে আমাদেরকে সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।